সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। সাথে আছে আমি কৃষিবিদ সাব্বির সজীব। বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে কবুতর পালন করে আসছে অনেকেই বর্তমানে শখের বশে কবুতর পালন করছে। বিভিন্ন জাতের বিভিন্ন রকমের হচ্ছে এই সকল কবুতর। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমরা এই বিভিন্ন জাতের কবুতর সম্পর্কে আপনাদের সামনে পেশ করব। এছাড়াও রয়েছে এর সম্ভাবনা এবং কতটা সুযোগ রয়েছে, কি কি সমস্যা রয়েছে, এই ব্যাপারগুলো। চলুন তাহলে চলে যাই আজকের আয়োজনের মূল অংশে। কবুতর হচ্ছে শান্তির প্রতীক। মুক্ত আকাশে যখন কবুতর উড়ে বেড়ায় তখন যেন সেই দৃশ্যটি অপরূপ সৌন্দর্য তৈরি করে। তবে বর্তমানে অনেকেই শৌখিনভাবে এই কবুতর খাঁচায় পালন করছেন। খাঁচায় পালনকৃত এই কবুতরগুলোকে ফেন্সি কবুতর বলা হয়। এই ধরনের কবুতরের প্রধান বৈশিষ্ট্য, এরা দেখতে বাহারি ধরনের। কোনটির আকার বেশ বড়, আবার কোনটির আকার বেশ ছোট। কোন কবুতরের আবার মাথায় খুঁজে পাওয়া যাবে না। আবার কোনটির শরীর থেকে লেজের আকার বড়। কিং কবুতর, কবুতরের এই জাতের নাম থেকেই বোঝা যাচ্ছে যে বেশ রাজকীয় ভাব রয়েছে। আকারে এরা বেশ বড়। যখন এরা হাঁটে তখন মনে হয় যেন বেশ দাম্ভিকতার সাথেই হাঁটছে। আকারে আকৃতিতে সত্যিই বেশ বৈচিত্র্যময় এ সকল কবুতর। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি যাত্রাবাড়ি এলাকায়। এখানে কথা বলবো একজন কবুতর পালকের সাথে, যিনি শৌখিনতার দৃষ্টিকোণ থেকে কবুতর পেলে থাকেন। তো আপনার এই কবুতর ফার্মে আপনার কতগুলো কবুতর রয়েছে? More than 350 পেয়ার। তো কোন দিক বিবেচনা করে আপনি ঠিক কবে থেকে শুরু করলেন এই কবুতর পালন? অ্যাকচুয়ালি আমার 96 থেকে আমি পিজন শুরু করেছি। তখন পিজনের যে ব্রিডটা ছিল সেটা ছিল হাই ফ্লায়ার, আমরা বাংলা যেটা গ্রিবাস বলি। এই গ্রিবাসটা নিয়ে আমি শুরু করেছিলাম। তো ডে বাই ডে ইমপ্রুভ হতে হতে যখন গ্রিবাস থেকে রেসারে চলে গেলাম, রেসার থেকে ফেন্সিতে কনভার্ট হলাম। আর দেখলাম যে এখান থেকে কিছু রিটার্নও আসে। আর যখন স্টুডেন্ট লাইফে ফেন্সি থেকে শুরু করলাম, দেখানো পকেট মানিটা আমার ফ্যামিলি থেকে আর নিতে হতো না। তো এইখান থেকে কিছু পকেট মানি আসলে আমার জন্য ভালো ছিল। এরপর থেকে এটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে আস্তে আস্তে করতে এত দূর। আর এই যে ফেন্সি কবুতর যেগুলো বলতেছেন, আমরা এই কবুতরগুলো সাধারণত কোথা থেকে আপনারা পাচ্ছেন? এই ব্রিডগুলো ম্যাক্সিমাম আসে নেদারল্যান্ড, জার্মান, বেলজিয়াম, তুর্কিস্তান থেকেও আসে, ইন্ডিয়া থেকেও কিছু ব্রিড আসে, তারপর আরব থেকেও কিছু আসে। তো এই ধরনের সবগুলো কম্বিনেশন আর কি পিজনগুলো আসে। এছাড়াও তো আমরা দেখি যে বাংলাদেশে যে কবুতরগুলো আছে সেগুলোর তুলনায় এগুলোর যে পারফরমেন্স, এটা কতটুকু? এগুলোর আসলে বাংলাদেশের যে ওয়েদারের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যারা এই পিজনটাকে নিয়ে আসছে বাংলাদেশে, তারা ওরকম নিয়ে আসছে। আপনি তো বললেন আপনার এখানে বেশ 100 জাতের কবুতর রয়েছে। তো আমরা এখন যে কবুতরটি দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা ব্রিডটা হচ্ছে লাইট অ্যালমন্ড, বা কেউ হয়তো ক্রিমবার, আমরা ক্রিমবার বলে থাকি, ক্রিমবার জ্যাকোবিন। এটা বাংলাদেশে খুব কমই আছে এই ব্রিডটা। ও যখন দাঁড়াবে আপনি কিন্তু এখন ওর মাথাটা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এটা কাভার করে হুড দেওয়া, এটা কিন্তু কাভার করা। তো এটা কিন্তু অনেকটা একটা বিউটি অফ দ্য পিজন, বৈশিষ্ট্য বলতে পারেন। হ্যাঁ, বৈশিষ্ট্য, জ্যাকোবিনের বৈশিষ্ট্য। তো এইখানে আর এই কালারটা, এটার যে কালারটা, আমরা ক্রিমবার, কেন এটা ক্রিমবার বলছি, এটা ক্রিমবার বলার পিছনে কিছু কারণ আছে। ওর কালারটা দেখেন ক্রিম কালার। আর এইখানে যে এই দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি বার আমাদের ভাষায়, ব্রিডারদের ভাষায়। তো এই ক্রিমের উপর বার বলে আমরা ওকে বলি ক্রিম বার। আর এগুলো সব মিউটেশন করে নিয়ে আসা হয়। এগুলোর দাম কত করে আর কি, মার্কেট প্রাইসটা কত? এগুলো কালারের উপরে মার্কেট প্রাইস ডিপেন্ড করে। যে কালারটা বেশি অ্যাভেলেবল হয়ে যায় সেটার প্রাইসটা আস্তে আস্তে ডিক্রিজ করতেই থাকে। তো এখন আমি একটা ফর এক্সাম্পল একটা জিনিস বলি, এই পিজনটাকে বলা হচ্ছে কাইট জ্যাকোবিন। হ্যাঁ, এটা বাংলাদেশে একটু অ্যাভেলেবেল, যার কোনো প্রাইসটাও একটু কম। তো দেখা যাচ্ছে কি এইটার থেকে আমরা আসলে ব্রিডটা ডেভেলপ করি কিভাবে, এই কাইটের সাথে আমি হয়তো ইয়েলো বা রেড অথবা ডান পেয়ার করব, এবং ওইটার থেকে আমরা যে জেনারেশনটা পাবো ওই জেনারেশনটাকে
দেখা যাচ্ছে আবার রেড বা ইয়েলোর সাথে আমরা পেয়ার করব, পেয়ার করে যে জেনারেশনটা পাবো ওইভাবে জেনারেশনটা আস্তে 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 দেখা যাবে কি ওই অ্যালমন্ড চলে আসছে। অ্যালমন্ডটা আমি আপনাকে আগেও বলেছিলাম এটা কিন্তু অনেকটা কালারের কম্বিনেশন। যে কবুতরটি দেখতে পাচ্ছি এটি আকারে বেশ বড়, এই জাতের কবুতরের নাম কি? এটাকে বলা হয় কিং, আর কালারটাকে মেনশন করলে হবে ব্লু বার্ডলেস কিং। এটার কোন দেশের থেকে এসেছে? এটা নেদারল্যান্ড থেকে এসছে, এটা নেদারল্যান্ডের ব্রিড। এই ধরনের কি আর কোনো বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ কোনো বৈশিষ্ট্য এই জাতের কবুতরের? বাংলাদেশে দুই ধরনের কিং পাওয়া যায়, একটা হচ্ছে আকারে বেশ বড় এবং শেপটা হবে রাউন্ড শেপ, আর মাথা থেকে লেজের শেপটা হবে ইউ শেপ। তখন আমরা এই ব্রিডটাকে মেনশন করি শো কিং হিসাবে। তো সাইজটাও খুব বড় হবে, আর আপনি ওর মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, ও যখন মুভ করছে তখন কিন্তু সে যেভাবে স্টেপ বাই স্টেপ নিচ্ছে হ্যাজ লাইক এ কিং। আচ্ছা, আমরা এখানে যে জাতের কবুতরটি দেখতে পাচ্ছি একেবারে চোখ দেখা যাচ্ছে না, মাথায় একেবারে ঘোমটা দিয়ে আছে, তো এটা কি জাতের কবুতর? এটাকে বলা হয় হোয়াইট বুখারা টাম্পিটার। এটাও নেদারল্যান্ডের ব্রিড। হ্যাঁ, আমি ওর ব্রিডিং এর জন্য ওরও হুডটা কেটে দিয়েছিলাম। মাথার উপর যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন এটা আমি কেটে দিয়েছিলাম, এখন একটু বড় হয়ে গেছে। আপনি নিচে সচরাচর আরো বড় থাকে হুডটা। হ্যাঁ, আরো বড় থাকে, পায়ের ফেদারগুলো আরো অনেক বড় থাকবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ার ব্রিড অফ বাংলাদেশ, অ্যালমন্ড বুখারা বলে, এটা সবার কাছে নাই। হ্যাঁ, যখন পিজনটাকে এইভাবে ধরবেন, ও যখন দাঁড়াবে ওর পায়ের ফেদারটা, ওর পায়ের ফেদারটা কিন্তু আরো বড় হবে। তখন দেখা যাবে কি এইখান থেকে একটা ফুলের মতো দেখা যাবে, এইখানে একটা ফুল মানে একটা গোলাপ ফুলের মতো হয়ে যাবে। এটার মধ্যেও কিন্তু অনেকগুলো ব্রিডের কম্বিনেশন আছে, অনেকগুলো ব্রিডের কালার আছে। আমরা এখানে একটি জাতের কবুতর দেখতে পাচ্ছি একেবারে গলা ফুলায় রাখছে, তো এটা কি জাতের কবুতর? পোর্টার বলা হয়, পোর্টার। ওর ব্রিডটা হচ্ছে পোর্টার, কিন্তু ওর বেসিক নামটা হচ্ছে সিলেনশিয়ান পোর্টার। পোর্টার মধ্যে অনেক জাত আছে, হেনা পোর্টার, তারপর গ্যারিটনে পোর্টার, রিভার সুইপ পোর্টার, প্রোমানিয়ান পোর্টার। তো এটা হচ্ছে ওরকমই একটা, এটার নাম হচ্ছে সিলেনশিয়ান পোর্টার। আমরা এখানে যে জাতের কবুতরটি দেখতে পাচ্ছি অনেকটাই বরফের মতো দেখতে, তাই না? এবং চোখের কাছে বয়স পর্যন্ত কারণ একটা ইয়াও দেখা যাচ্ছে, তো এটা কি জাতের কবুতর? না, এটাকে বলা হচ্ছে আইস দামাচিন। ওর বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, ওর বরফের মতো আপনি দেখতে বলছেন, তো দেখেন নামের সাথে কিন্তু একটা মিল আছে। ওকে বলাই হচ্ছে আইস দামাচিন, আইস অর্থ বরফ, বরফের সাথে সম্পৃক্ত। তো এই ব্রিডটা আসলে আমি যতদূর জানি যে এইটাও নেদারল্যান্ডের ব্রিড, আর এটা অনেকটা বাংলাদেশের এক্সক্লুসিভ ব্রিড বলতে পারেন, এটা সবার কাছে অ্যাভেলেবেল নেই আমি যতদূর জানি। আমরা এখন যে কবুতরটি দেখতে পাচ্ছি ওর গায়ে কার্লি টাইপের, তাই না? তাহলে এই জাতের কবুতরের নামটা কি? এটাকে বলা হচ্ছে ফ্রিলব্যাক, মিউটেশন ফ্রিলব্যাক। আগে ফ্রিলব্যাক ছিল, পুরো বডিতে ফ্রিল ছিল, আর বডিটা এক কালার ছিল, কিন্তু মিউটেশন করার পরে যে এটা যে ফ্রিলটা আসছে, আপনি দেখেন শুধু ডানার মধ্যে দেখবেন ফ্রিল, আর মাথার উপর দেখেন ঝুটি আছে। আমরা এখন যে কবুতরটি দেখতে পাচ্ছি সাদা রঙের, কিন্তু লেজটি বললেন আপনি লাল, তো এটি কোন জাতের কবুতর? এটা মূলত হাই ফ্লায়ার, রেড টেল হাই ফ্লায়ার বলে। বাংলাদেশে আমরা কালদম বলি একটা, ওইটা হচ্ছে টেলটা ব্ল্যাক। তো ওই টেল ব্ল্যাকটার কারণে আমরা বাংলাদেশে কিন্তু ওই ব্রিডটাকে নাম বলি কালদম। আর এইখানে তো রেড টেলও বলতে পারেন, লাল দমও বলতে পারেন। এটা একটা বিশেষত্ব হচ্ছে ওর লেজটা দেখেন পুরোই লাল, পুরো লেজটাই হচ্ছে লাল থাকে, পুরো লেজটা লাল। আর ওর হচ্ছে রেড টেল হাই ফ্লায়ার, ও খুব অনেক উপরে ফ্লাই করবে, এর জন্য এটার নাম হচ্ছে রেড টেল হাই ফ্লায়ার। আমরা এখন যে জাতটি দেখতে পাচ্ছি এর গলার নিচে অনেকটা ফোলা ফোলা, তাই না? তো এই জাতের নামটা কি? এটাকে বলা হচ্ছে আদানা ডিউলিপ। এই ব্রিডটা ইংল্যান্ডের, সো ফার অ্যাজ আই নো। আর এটার একটা ওর বিশেষণ হচ্ছে ওর ডাইভিং পিজন বলে, কারণ ও খুব ভালো ড্রাইভ করে। ভালো ড্রাইভ বলতে অনেক আকাশে অনেক উপর থেকে জাস্ট 1 or 2 মিনিটসের মধ্যে সে আপনার বাসায় চলে আসবে। আর এখানে আরেকটা নিচে দেখতে পাচ্ছি আমরা যে ঠিক মাথার উপরে লাল অংশ, বাকিটা সেম কালার, তো এটা কি জাতের কবুতর? এটাকে বলা হচ্ছে হেলমেট। হ্যাঁ, হেলমেট। এই ওর ব্রিডটা দেখেন, ওর লেজটাও লাল, মাথার অতটুকু উপরটাও লাল। তো এইটা ব্রিডারে ওর নাম দিয়েছে হেলমেট। আর এটাকে আমরা বলছি মাফেট হেলমেট। আপনি দেখেন পায়ের মধ্যে কিন্তু পশম আছে, যেই পিজনগুলো পায়ে পশম থাকবে সবগুলো মাফেট। এগুলো পালনের ক্ষেত্রে কি কি সমস্যা বা রোগবালাইয়ের কি কি সমস্যাগুলো রয়েছে? যে প্রবলেমগুলো হচ্ছে আপনার, যেগুলো সিজনাল কিছু প্রবলেম থাকে,
বিশেষ করে শীতের সময় রোগটা হয়। নিয়মিত ভ্যাকসিন যদি করানো যায় আর একটা মান্থলি যদি একটা চার্ট করে যদি পিজনটাকে পালা যায়, তাহলে হয়তো এই বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে 90% পরিত্রাণ পাওয়া পসিবল। কবুতর পালনের সম্ভাবনা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু রয়েছে? বাংলাদেশে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। যেমন বাংলাদেশের পাশে যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ থেকে অনেক পিজন চাচ্ছে, অনেক ক্যাটাগরি পিজন চাচ্ছে। বাট আমাদের যে একটা আইনগত বৈধতার কারণে বা আইনগত জটিলতার কারণে আমরা কিন্তু পিজনগুলো দিতে পারছি না। আমরা যদি ইন্ডিয়াতে পিজনগুলো দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় কমার্শিয়ালি যারা আছে ম্যাক্সিমাম এটা বেনিফিটেড হবে ম্যাক্সিমাম লোক। সাধারণত কবুতর জোড়া অবস্থাতেই জীবনচক্রের পুরোটা সময় থাকে, তবে সব সময় একত্রে থাকাটা আবার বিপদের কারণও হতে পারে, বিশেষ করে যখন মহিলা কবুতরটি একটু দুর্বল থাকবে। তাছাড়া অনেক সময়ই টানা কয়েকবার বাচ্চা দেওয়ার পর কবুতরগুলোর, বিশেষ করে মহিলা কবুতরের বিশ্রামের প্রয়োজন হয়। অনেক সময় পুরুষ কবুতরটি মহিলা কবুতরটিকে আহত করে ফেলে। তখন কবুতরগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখতে হয়। অনেক সময়ই কিছু জাতের কবুতর নিজের ডিম নিজেই ভেঙে ফেলে। তখন সেই যুগলকে প্লাস্টিকের ডিম দিয়ে দিতে হয় এবং তাদের আসল ডিম অন্য কোনো কবুতরের মাধ্যমে বাচ্চা তুলতে হয়। সাধারণত এই প্লাস্টিকের ডিমটি দেওয়া হয় যাতে পরবর্তী ডিমটি পাড়তে মহিলা কবুতরটি ন্যূনতম সময় পেতে পারে। তা না হলে প্রায়ই ডিমের আকার ছোট হয়ে যেতে পারে এবং সেই ডিম থেকে বাচ্চা হয় না। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি ডেমরার সারোলিয়া এলাকায়। আমরা এখানে একজন কবুতর পালকের সাথে কথা বলবো। তো আপনি ঠিক কবে থেকে এই কবুতর পালন শুরু করেন? আমি 2003 সাল থেকে 4-5 জোড়া কবুতর নিয়ে কবুতর পালা শুরু করি এবং আস্তে আস্তে আমি কবুতর বাড়াতে থাকি। বর্তমানে এরকম 3টা রুমে আমার প্রায় 150 পেয়ারের মতো কবুতর আছে এবং এই কবুতর দিয়েই আমার এই সংসার মেনটেন হয়। আমার একজন মেয়ে আছে, মেয়েটা গুলশান একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। আমার একটা ছেলে আছে, ছেলেটা পড়ে নারায়ণগঞ্জ একটা কলেজে, এবং আমরা 4 জনের সংসার এই কবুতর দিয়েই চলে। তো আপনি কি মনে করেন, আমাদের বাংলাদেশে তো অনেক বেশি বেকার সমস্যা রয়েছে এখন পর্যন্ত, তো আমাদের তরুণ যুবকরা ঘরে বসে না থেকে এ ধরনের কবুতর পালন দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ কি করতে পারে? অবশ্যই এটা পারে, কারণ তরুণরা যারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে, তা কবুতর পালন, পাখি পালন করে স্বাবলম্বী হওয়া যায়। তারা যদি এখানে আসে 20,000 টাকা বা 10,000 টাকাও যদি মূলধন এখানে কেউ বিনিয়োগ করে, মাসে 5-7 হাজার টাকা আয় করা সম্ভব। সাধারণত কবুতর প্রথমে একটি ডিম পারে, তারপর 2টি ডিম পাড়া হয়ে গেলে ডিমে তা দেওয়া শুরু করে। ডিমে তা দেওয়ার 18 থেকে 21 দিনের মাথায় ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। খাঁচায় পালা কবুতরের দিকে একটু বেশি পরিচর্যা করতে হবে, তাই ডিমে তা দেওয়ার 16 দিনের মাথায় আর্দ্রতা বজায় রাখার জন্য পানি স্প্রে করা যেতে পারে। বাচ্চা হওয়ার কিছু ঘন্টার মধ্যেই কবুতর তার ঠোঁট দিয়ে দুধ জাতীয় এক ধরনের বিশেষ উপাদান খাওয়ায় তার বাচ্চাকে। ফস্টারিং কবুতর পালকদের কাছে একটি পরিচিত নাম। এর অর্থ হচ্ছে একজোড়া কবুতরের ডিমকে অন্য জোড়া দিয়ে ফুটানো, অন্য জোড়া কবুতরের জোড়া দিয়ে ফুটিয়ে বাচ্চা তোলা। এক জাতের কবুতর বেশ চমৎকারভাবেই অন্য জাতের কবুতরের বাচ্চাকে লালন পালন করছে। কবুতরকে সবসময় সুষম খাবার দিতে হবে। দানাদার এই খাবারগুলো খাওয়া শেষ হলে পানি খেতে দিতে হবে। কবুতরের ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানোর জন্য গ্রিড নামে এক ধরনের বিশেষ খাবার খেতে দিতে হবে, যেটি মূলত ইটের ছোট খোয়া এবং অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। ঘরের ভিতরে কবুতর পালন করতে হলে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি একটি বিষয়। তাই সার্বক্ষণিক থার্মোমিটার দিয়ে তা পর্যবেক্ষণ করতে হবে। অত্যন্ত গরমে ঘরে ফ্যান চালিয়ে রাখতে হবে, প্রয়োজনীয় ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে। আবার অতিরিক্ত ঠান্ডায় বাল্ব জ্বালিয়ে, আবার অনেক সময় বৈদ্যুতিক হিটার দিয়ে রুমে পর্যাপ্ত তাপমাত্রার ব্যবস্থা করতে হবে। তরুণ যুবকেরাও কবুতর পালনে অনেকটা সময় ব্যয় করতে পারে।
তো তোমার কেমন লাগে এই কবুতরের ফার্ম দেখাশোনা করতে বা তোমার বাবার সাথে কাজ করতে? যে এটা খুব মজার একটা কাজ, এটা আর কি আমরা ফ্যামিলির সবাই মিলে কাজটা করি। তো তো তোমার কি নিজের কিছু কবুতর কি আছে এখানে? জি, আমার আর কি কিছু পার্সোনাল জোড়া কবুতর আর কি আমি রাখছি আব্বুর থেকে, তো ওগুলা দেখাশোনা একটু স্পেশাল ভাবে করি। তো সেক্ষেত্রে সেখান থেকে যে টাকাটা আসে সেটা কি তুমি নিজের পকেট খরচ চালাও? না, সবার কি রাখি না, আব্বু কাছে দিই, আব্বু খুশি হয়ে যা দেয় ওগুলা আর কি আমি ব্যবহার করি। তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা কি কখনো তোমাদের বাসায় আসে না এই কবুতর দেখতে, বা কখনো কিনতে চায় কিনা? এই আমার ফ্রেন্ডের মধ্যে আর কি 2-3 জন আছে, ওরা কি চেষ্টা করতেছে এরকম কিছু ফার্ম বানানোর জন্য। তো প্রায় ওরা আসে, আয়সা ঘুরে টুরে যেটা পছন্দ হয় আয়সা চেষ্টা করে নেওয়ার জন্য। অলরেডি অনেকবার নিচে, তো সামনে মনে হয় আরো নিতে পারে। সুপ্রদর্শক, আমরা এখন আরো একজন শৌখিন কবুতর পালকের সাথে কথা বলবো, যিনি খাগড়াছড়ি থেকে এসেছেন যাত্রাবাড়ির এই কবুতর ফার্মটি ভিজিট করতে। আমি 1 বছর ধরে খুবই ইচ্ছে যে ফরহাদ ভাইয়ের ফার্মটা ভিজিট করব, তো আজ সেটা সার্থক হলো। আপনি কি শখের বশে এই কবুতর পালন করতেছেন নাকি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অগ্রসর হওয়ার চেষ্টা রয়েছে? হ্যাঁ, আসলে শখের বশেই মূলত, তো শখ থেকে কিছু পকেট মানি ইনকাম হচ্ছে, এটাই আর কি। কবুতর পালনের ক্ষেত্রে কবুতরের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হয়, তাই বিভিন্ন ধরনের ভিটামিন ও ঔষধ রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। কবুতরের বিশ্রামের ব্যবস্থা করার জন্য কলোনি তৈরি করতে হবে, যেখানে একসাথে এক জাতীয় অর্থাৎ শুধু পুরুষ বা শুধু মহিলা কবুতর থাকবে। কলোনির মধ্যে ছোট ছোট বক্স করে রাখতে হবে, যাতে করে কবুতরগুলো নিজ নিজ বক্সে অবস্থান করতে পারে। বাংলাদেশে এই সকল ফেন্সি কবুতরের সফলতার সাথেই প্রজনন হচ্ছে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো বেশি নজরদারি করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।